আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। চীনের সঙ্গে সংঘাতপূর্ণ সীমান্তে সেনা প্রত্যাহারের পক্ষে ভারত। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার। বাইডেন জিতলে কেমন হতে পারে সৌদি এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক। নাগোর্নো কারাবাখ অঞ্চলে গণভোটের সম্ভাবনা নাকচ করল আজারবাইজান। বাইডেনের সাথে বিতর্কে মোদিকে নজিরবিহীন আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে বলছেন পুতিন। সব শেষে জানিয়ে দেব, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করলে খুন হওয়ার আশঙ্কা করছেন সৌদি যুবরাজ। এই ছিল এখনকার শিরোনামে। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা প্রশমনে তাৎক্ষণিক কাজ হিসেবে সংঘাতপূর্ণ সব অঞ্চলে সেনাবাহিনী ব্যাপকভাবে সরিয়ে নেওয়ার উপর জোর দিয়েছে ভারত। যেহেতু ভারত ও চীনের মধ্যে বেশ কয়েক দফা সামরিক ও কূটনৈতিক আলোচনা অমীমাংসিত রয়ে গেছে, তাই ভারত বলছে এই মুহূর্তে সংঘাতপূর্ণ সব সীমান্ত এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়াই প্রথম কাজ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের বলেন, আপনারা জানেন সীমান্ত অঞ্চলে এলএসি বরাবর সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানে ভারত ও চীন কূটনৈতিক ও সামরিক উভয় চ্যানেলে আলোচনা চালিয়ে যাচ্ছে। এটি 2020 সালের 10 সেপ্টেম্বর মস্কোয় বৈঠককালে করা দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের পর্যায়ের সমঝোতা চুক্তির সঙ্গে মিল রেখেই হচ্ছে। সীমান্ত ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভারত। শ্রীবাস্তব আরও বলেন, সামরিক ও কূটনৈতিক চ্যানেলগুলোর মধ্যে সংলাপ ও যোগাযোগ বজায় রাখা এবং সীমান্ত সংঘাত বন্ধে যত তাড়াতাড়ি সম্ভব পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে উভয় পক্ষই তাদের আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করে। চীনের সঙ্গে এই আলোচনায় পরবর্তীতে তথ্য আপনাদের জানানো হবে। ভারত চীন সীমান্ত পর্যায়ের পরামর্শ এবং সমন্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজমের 19তম সভা গত 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এরপরে 12 অক্টোবর চুশুলে সিনিয়র কমান্ডারদের 7ম বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই জানিয়েছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে বলে সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে আশ্বস্ত করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি কথা জানান। আজ শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের যাতে ফেরত নেওয়া যায় সেই লক্ষ্যে মিয়ানমার কাজ করবে বলে চীনকে তারা জানিয়েছে। চীনকে মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবে। মিয়ানমারের নির্বাচনের পর প্রথমত রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হবে বলে ওয়াং ই ডক্টর মোমেনকে আশ্বস্ত করেছেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ঢাকায় প্রস্তুতিমূলক সিনিয়র কর্মকর্তা পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক দ্রুত শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের টিকা বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। করোনা পরবর্তীকালে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের সঙ্গে চীন কাজ করতে আগ্রহী বলেও উল্লেখ করেন ওয়াং ই। করোনা মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে বাংলাদেশের প্রতি চীনের সাহায্য অব্যাহত থাকবে বলে জানান তিনি। করোনা মহামারীর কারণে চীনের যেসব প্রকল্প স্থগিত বা ধীরগতি হয়েছে সেগুলো করোনা পরিস্থিতির উন্নতি হলে দ্রুত শেষ করা হবে বলেও জানান ওয়াং ই। পিরোজপুরে চীনের নাগরিক হত্যার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যার দ্রুত বিচারের পাশাপাশি চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপের উপর চীন সরকার আস্থাশীল। এ সময় ডক্টর মোমেন উল্লেখ করেন, এই ঘটনায় প্রধান আসামিসহ 2 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করা হবে। করোনা মহামারীর কারণে আটকে পড়া চীনে অধ্যয়নরত বাংলাদেশের ছাত্রছাত্রী ও গবেষকদের ভিসা নবায়নের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান ডক্টর মোমেন। এ বিষয়ে ওয়াং ই জানান, বিদেশি ছাত্রছাত্রীদের চীনে প্রবেশের বিষয়ে তাদের সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশিদের অগ্রাধিকার তালিকায় রাখা হবে। সেক্ষেত্রে ভিসা ও অন্যান্য বিষয়ে দ্রুত সমাধান হবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়া চীন বইটি চীনা ভাষায় অনুবাদের উদ্যোগের বিষয়ে চীন সরকারকে ধন্যবাদ জানান ডক্টর আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জোরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যেন ভোগ করছেন যা খুশি তা কিছু করার স্বাধীনতা। কিন্তু আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হন তাহলে সেই স্বাধীনতা কতটা ভোগ করতে পারবেন যুবরাজ সে নিয়ে রয়ে গেছে প্রশ্ন। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদের মানবাধিকার রেকর্ড, বিশেষ করে সাংবাদিক জামাল খাশোগি হত্যা, দেশটির নারী মানবাধিকার কর্মীদের কারাবন্দী ও ইয়েমেনের যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিকে। ওয়াশিংটনে জোরালোভাবে লবিং করে সৌদি আরবের ক্ষমতাসীনরা তাদের আঞ্চলিক শত্রু ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছে। পাশাপাশি দেশটির উপর যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করাতে পেরেছে। রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা মনে করছেন বাইডেন হয়তো সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বের উপর শর্ত চাপাতে পারেন। তারা মনে করেন দেশ দুটির মধ্যে আঞ্চলিক সহযোগিতার যে দীর্ঘ ইতিহাস রয়েছে তা সহজেই নষ্ট করা কারো পক্ষেই সম্ভব হবে না। বাইডেন প্রশাসন হয়তো কিছু কিছু বিষয়ে চাপ সৃষ্টি করতে চাইবে, বিশেষ করে নারী মানবাধিকার কর্মীদের মুক্তির বিষয়ে। খাশোগি হত্যা ও ইয়েমেনে যুদ্ধের প্রসঙ্গে টেনে বাইডেন তার নির্বাচনী প্রচারণায় সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক নতুন করে পর্যালোচনা করার কথা বলেছেন। বিশ্লেষকরা মনে করেন ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বিশ্বের কর্তৃত্ববাদী শাসকরা যে ব্ল্যাঙ্ক চেক পেয়েছেন, যা খুশি তা করার বাইডেনের শাসনামলে তা হয়তো সম্ভব হবে না। তার প্রশাসন হয়তো শত্রু মিত্র সবার সঙ্গে আন্তর্জাতিক নিয়ম মেনে সম্পর্ক বজায় রাখার পথেই হাঁটবে। এই ডেমোক্রেট নেতা বিশ্বে গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার ও বৈশ্বিক চ্যালেঞ্জে সম্মিলিতভাবে মোকাবিলা করতে ভূমিকা রাখবেন বলেও আশা করেন অনেক বিশ্লেষক। সৌদি যুবরাজ ক্ষমতায় এসে প্রথমে অভ্যন্তরীণ সংস্কারের কথা বলে দেশের সংস্কারপন্থী ও রাষ্ট্রগুলোর কাছে প্রশংসিত হয়েছিলেন, কিন্তু ক্ষমতা কুক্ষিগত করার পর তিনি বিরোধীদের কঠোর হাতে দমন ও প্রতিপক্ষদের কারাবন্দী করেন। আধুনিক ভাবনার মানুষ হিসেবে যে ইমেজ অন্যদের মনে তৈরি করেছিলেন তা নষ্ট করতে খুব বেশি সময় নেননি তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা, বাংলাদেশের সময় শুক্রবার সকাল 8টা, টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। শুরুতেই করোনা ভাইরাস নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দুই প্রার্থী। বিতর্কে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে চীন, রাশিয়া ও ভারতের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, চীনের অবস্থা দেখুন, কি রকম নোংরা একটি দেশ। রাশিয়া বা ভারতকে দেখুন, কি নোংরা দূষিত বাতাস। তিনি বলেন, ভারতের বাতাসেই নোংরা হয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে অতিরিক্ত আমদানি শুল্ক বসিয়ে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের পরিপন্থী আচরণেরও অভিযোগ করেছেন ট্রাম্প। প্রসঙ্গগত চলতি মাসের গোড়ায় বাইডেনের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন ভারত করোনায় মৃতের প্রকৃত সংখ্যা নিয়েও। আমেরিকায় কোভিডে মৃতের সংখ্যা নিয়ে প্রতিদ্বন্দ্বীর প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আপনি যখন সংখ্যা নিয়ে কথা বলছেন তাহলে বলি, আপনি জানেনই না চীনে কতজন মানুষ মারা গেছে, আপনি জানেন না ভারতে কতজন মারা গেছে। তারা কেউই সঠিক তথ্য দেয় না। আমেরিকা প্রতিযোগিতামূলক আবহে বিশ্বাস করে জানিয়ে ট্রাম্প বলেন, আমি প্যারিস চুক্তি রক্ষা করতে গিয়ে লাখ লাখ চাকরি, হাজার হাজার সংস্থাকে ছাড়তে পারবো না। তার অভিযোগ, ভারত ও চীনের কলকারখানাগুলি দূষণ ছড়ালেও সেগুলি বন্ধ করতে আন্তর্জাতিক তৎপরতা নেই, কিন্তু পরিবেশ রক্ষার দোহাই দিয়ে আমেরিকাকে চাপে ফেলার চেষ্টা চলছে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে শুক্রবার মোদীকে নিশানা করেছেন বিরোধীরা। কংগ্রেসের নেতা কপিল সিবলের টুইট, ট্রাম্প বন্ধুত্বের ফল। নম্বর 1, ভারতে কোভিডের মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন। নম্বর 2, বলেছেন ভারতের বাতাস দূষিত হয়েছে, ভারতের বাতাস নোংরা। নম্বর 3, ভারতকে শুল্ক বসানোর রাজা বলেছেন। হাউডি মোদির পরিণাম। ঘটনাচক্রে 2 মাস আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে নেমে মোদির স্লোগান ধার করেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচন চেয়ে ট্রাম্পের আরও 4 বছর 4 ইয়ার মোর প্রচারের সূচনায় ভিডিও ক্যাম্পেইনিংয়ে তুলে ধরা হয়েছিল ট্রাম্প মোদির দুটি যৌথ জনসভার কিছু বাছাই করা ক্লিপিংস।
প্রথমটি সেপ্টেম্বরের টেক্সাসের হিউস্টনে হাউডি মোদি সভা। সেখানে প্রায় 50,000 ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সামনে কূটনৈতিক বেড়া টপকে আব কি বার ট্রাম্প সরকার স্লোগান দিয়েছিলেন মোদি। দ্বিতীয়টি গুজরাতে আহমেদাবাদে নমস্তে ট্রাম্প। গত ফেব্রুয়ারি মাসে দুদিনের ভারত সফরে এসে সেখানে পুনর্নির্মিত মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে এসব কথা বলেছিলেন তিনি এবং ট্রাম্প মিলে নয়াদিল্লি ওয়াশিংটনের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন বলে অঙ্গীকার করেছিলেন। নাগোর্নো কারাবাখ অঞ্চলে গণভোটের সম্ভাবনা নাকচ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেছেন, গণভোট নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। আল জাজিরা টিভি চ্যানেল আজ এই খবর জানিয়েছে। আজারি প্রেসিডেন্ট আরও বলেছেন, নাগোর্নো কারাবাখ নিয়ে এর আগে যে আলোচনা হয়েছে সেখানে গণভোটের কোনো প্রসঙ্গই আসেনি। নাগোর্নো কারাবাখের বেশিরভাগ এলাকা এরই মধ্যে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। আলিয়েভ বলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোট আয়োজনের প্রস্তাব তারা মানবেন না। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে যে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বলা হচ্ছে তাতে কোন কোন দেশ থাকবে সেটাও ঠিক করবে আজারবাইজান ও আর্মেনিয়া। সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগোর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ চলছে। এর ফলে বহু মানুষ হতাহত হয়েছেন। দুই দেশ এ পর্যন্ত দুইবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেস্তে গেছে। আন্তর্জাতিকভাবে নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবেই স্বীকৃত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র যে আধিপত্যের যুগ বহু আগে শেষ হয়ে গেছে তা। এর কারণ হিসেবে তিনি বলেছেন, বিশ্বে ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। গতকাল বৃহস্পতিবার ভিডিও লিঙ্কের মাধ্যমে মস্কো ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ভালদই ডিসকাশন ক্লাবকে তিনি বলেন, এক সময় গোটা বিশ্বের উপর আমেরিকার একচ্ছত্র আধিপত্য থাকলেও এখন আর তার পক্ষে সে দাবি করা সম্ভব নয়। পুতিন বলেন, বেশিরভাগ আন্তর্জাতিক সমস্যা ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার যে যুগ ছিল তাও শেষ হয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, চীন ও জার্মানি যথাক্রমে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে পরাশক্তি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া ব্রিটেন ও ফ্রান্সের নাম উল্লেখ করেন পুতিন। আন্তর্জাতিক বিষয়গুলিতে এই দুটি দেশের ভূমিকাও লক্ষণীয়ভাবে পরিবর্তন হচ্ছে। বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন সত্ত্বেও যেসব প্রভাবশালী ও শক্তিশালী দেশ এখন রাশিয়াকে নতজানু করার স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্য করে পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমাদের মূল উদ্বেগ আপনাদের শেষকৃত্যে অসুস্থ না হয়ে পড়া। তবে রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। এমনকি সাইবার নিরাপত্তা, অন্যান্য সুরক্ষা সম্পর্কিত বিষয় এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি পরবর্তী মার্কিন প্রশাসনের সাথে সংলাপেরও প্রস্তাব দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলি আমেরিকান ধনকুবের হেইম সাবান বলেছেন, সৌদি যুবরাজ তাকে এই কথা বলেছেন। সৌদি যুবরাজের উদ্ধৃতি করে সাবান বলেন, প্রতিবেশী বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারেননি তিনি, কারণ এমনটা করলে ইরান, কাতার এবং নিজের লোকরাই তাকে হত্যা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান ও সাবানের মধ্যে কবে বৈঠক হয়েছে বা কোন অনুষ্ঠানে তারা এমন বিষয় নিয়ে আলোচনা করেছেন তা জানায়নি হারিটজ। তবে সাবান বুধবার ফ্লোরিডায় জো বাইডেন ও কমলা হ্যারিসের আয়োজনে এক অনুষ্ঠানে সৌদি যুবরাজের মনোভাব তুলে ধরেন। এর আগে গত 2 অক্টোবর ইনস্টিটিউট ফর মিডল ইস্ট স্টাডিজ একটি প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কারণ এই জন্য তাকে অনেক চড়া মূল্য দিতে হবে। ওই প্রতিবেদনে বলা হয়, তার দ্বিধাদ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে তার বাবা বাদশাহ সালমান। কেননা 2002 সালের আরব পিস ইনিশিয়েটিভের সঙ্গে সামঞ্জস্য রেখেই আরব ইসরায়েল শান্তি অর্জনের ব্যাপারে আগ্রহী বাদশাহ সালমান। আর দ্বিতীয় কারণ হচ্ছে সৌদির ধর্মীয় কাঠামোতে থাকা চরমপন্থী মৌলবাদীদের ভয়, কারণ সৌদি সমাজে বেশ শক্তিশালী এই গোষ্ঠী। এসব কারণেই মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন সৌদি যুবরাজ। বন্ধুরা, এই ছিল এখনকার সংবাদে। আশা করি আপনাদের সংবাদটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন, সংবাদটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।
আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।